চাচ্ছি না কোনো প্যানেল কিংবা কোনো ছাত্র সংগঠনের ব্যানারে গিয়ে নির্বাচন করতে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে যাব। আসসালামু আলাইকুম, আমি স্বাধীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনের কবি জসিমউদ্দিন হলের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি এবং স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। স্বতন্ত্রভাবে নির্বাচন করার একটা অন্যতম কারণ হচ্ছে আমি চাচ্ছি না কোনো প্যানেল কিংবা কোনো ছাত্র সংগঠনের ব্যানারে গিয়ে নির্বাচন করতে, কারণ সাধারণ শিক্ষার্থীরা এখন ছাত্র সংগঠন কিংবা অতীতের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলোর প্রতি একটা ভয়, একটা অনীহা কাজ করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি সাধারণভাবে আমার মূল পারপাস বা এজেন্ডা যেন হয় আমি সকল শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করব। কারণ আমার কোনো একটা প্যানেল কিংবা আমার যদি কোনো একটা ছাত্র সংগঠন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রাইমারি একটা টার্গেট থাকে যে আমি নির্বাচিত হওয়ার পরে আমার আশেপাশের ভাই ব্রাদার যারা আছে ওদেরকে আমি সাপোর্ট দিব। কিন্তু আমি যখন চিন্তা করছি পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীরাই আমার ভাই ব্রাদার, তখন কিন্তু আমার মূল উদ্দেশ্যটা থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে যাব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি জ্ঞান নির্ভর তারুণ্য কিংবা বুদ্ধিভিত্তিক ঐক্য গড়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার দরকার, সেই ক্ষেত্রে ডাকসু সামনে থেকে খুব ভালো একটা নেতৃত্ব দেয়। সো মেধা বিকাশে এবং মননের দিক দিয়ে এগিয়ে যেতে আমরা এই ডাকসু নির্বাচনকে প্রতিবার বা প্রতিনিয়ত ক্যালেন্ডার আকারে দেখতে চাই। এবং এর বাইরে অনেকেই আমাকে বলে থাকেন যে আপনি কেন আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্টে প্রার্থিতা করছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করি অনেক বছর ধরে, এবং আমি শিক্ষার্থীদেরকে কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং ভালো করার দিকগুলো নিয়ে কথা বলে থাকি। সো আমি চাইলেই ভিপি, জিএস, এজিএস যে কোনো পদে দাঁড়াতে পারতাম। আমি যেহেতু 17-18 সেশনের এবং ক্যাম্পাসে মোটামুটি আমার একটা পরিচিতি আছে, সেই ক্ষেত্রে আমি আমার দক্ষতা এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে ওই সেক্টরগুলোতে চাইলেও যেতে পারতাম। বাট আমি চিন্তা করেছি আমি ওই সেক্টরগুলোতে যাওয়ার বাইরে আমি যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে প্রার্থিতা করি কিংবা সেখানে যদি আমি নির্বাচন করি, তাহলে একজন শিক্ষার্থীকে আমি সবচেয়ে বেশি সাহায্য করতে পারবো। এখন যদি প্রশ্ন আসে যে আমি আসলে কি সাহায্য করতে পারবো বা কেন আসলে একজন শিক্ষার্থী আমাকে ভোট দিবে, সেই জায়গায় আমি কিছু প্ল্যান করেছি এবং যেগুলো ইশতেহার আকারে বলার চেষ্টা করছি প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি একটা ওয়েবসাইট তৈরি করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে সবাই কথা বলছে, বাট আবাসন সংকটের পরের প্রবলেমটা হচ্ছে তাদের কোনো আর্থিক সোর্স নেই বা তাদের কোনো আর্নিং সোর্স নেই, তারা আসলে টাকা পয়সা পাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমরা এসেই প্রাইমারিলি টিউশন খুঁজি। গ্রাম থেকে আসার দরুন এবং ঢাকায় পরিচিত কেউ না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রেই টিউশন পাই না। এখন আপনি বলতে পারেন টিউশন আর ক্যারিয়ার কীভাবে এক হলো। আমরা চাচ্ছি একটা ওয়েবসাইট বানাতে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেন্ট্রালি পরিচালনা করা হবে। ওই ওয়েবসাইটে আপওয়ার্ক কিংবা ফাইবারের মতো প্রতিটা শিক্ষার্থীর ডাটাবেস দেওয়া থাকবে এবং সেই শিক্ষার্থী কোন সাবজেক্ট পড়াতে চায়, কোন এলাকায় পড়াতে চায়, কত টাকা দিয়ে পড়াতে চায়, সেই জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো থাকবে। এবং এটা যখন আমরা নিউজ কাভারেজের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিব, তখন কিন্তু ঢাকার যে গার্ডিয়ানরা আছে বা শিক্ষার্থীরা আছে, তারা টিউশন নেওয়ার জন্য ওই ওয়েবসাইটটাতে যাবে। ওয়েবসাইটে গিয়ে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ডেমো ক্লাস দেখতে পারে। ডেমো ক্লাস দেখে সে ডিসিশন নিল যে আমি কোর্সে ভর্তি হব, বা আমি কোর্সে না, আমি তাকে একটা কোর্স বেসড নিতে পারি যে 3 মাসের জন্য তুমি আমার বাচ্চাকে পড়াবা বা আমাকে পড়াবা, আমি তোমাকে এই পরিমাণ একটা পেমেন্ট দিব। এর বাইরে আমরা যদি দেখি একজন স্টুডেন্ট এখানে রেজিস্টার করার পরেও দেখা যাচ্ছে সে নিবন্ধন করেছে কিন্তু টিউশন পাচ্ছে না। এক্ষেত্রে তার সমস্যা হতে পারে তার প্রেজেন্টেশন স্কিলের সমস্যা, সে ওই পরিমাণ প্রেজেন্টেবল না, তার কথাবার্তা গুছানো না, কিংবা তার ক্লাসে আরও বেশি পারদর্শিতা বা পাবলিক স্পিকিংয়ে ইমপ্রুভ করার জায়গা আছে। যখন শিক্ষার্থীটা এই জায়গাটা নিয়ে কাজ করবে, তখন তার পক্ষে কিন্তু কেরিয়ারে এগিয়ে যাওয়াটা সহজ হচ্ছে, কারণ 4 বছর পরে তো আমি বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবো। সো পাবলিক স্পিকিং ভালো হলে, কথাবার্তা গুছানো হলে আমার জন্য সহজ হবে। এখন দেখেন এই ওয়েবসাইটটাকে যদি আমরা একটা মার্কেট প্লেস হিসেবে সারা বাংলাদেশে প্রকাশ করি, আমরা শুনি যে অমুক গ্রামের তমুক ছেলে লুঙ্গি পরে সে গ্রামে বেশি একটা পড়াশোনা করে নাই, কিন্তু সে অনলাইনে ফ্রিল্যান্সিং করে অনেক লাখ টাকা, কোটি টাকা কামিয়ে ফেলেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ওই ছেলেটাকে আমি অসম্মান করছি না, লুঙ্গি আমাদের জাতীয় পরিধানের একটা অংশ, কিন্তু আমি বলার চেষ্টা করছি গ্রামের ওই ছেলেটা যদি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামাতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটাকে যদি পড়াশোনার বাইরে কিছুটা সুযোগ দেওয়া হয়, সে আরও বেশি ভালো টাকা ইনকাম করতে পারবে। এবং 2-3 ঘন্টা সময় দিয়ে যদি ভালো টাকা ইনকাম করা যায়, এটা তার জন্য অবশ্যই আশীর্বাদ স্বরূপ। সেই ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটের কথা বলছি, সেটা যদি সারা বাংলাদেশে আমরা মার্কেট প্লেস হিসেবে ঘোষণা দিয়ে বলে যে আপনার ফ্রিল্যান্সিংয়ে ধরেন এক্সেলের সাপোর্ট চাচ্ছেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের সাপোর্ট চাচ্ছেন, ভিডিও এডিটিংয়ের সাপোর্ট চাচ্ছেন, এই কাজগুলো আপনি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ওয়েবসাইট থেকে করিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে আর্নিংয়ের সমস্যাটার সমাধান হচ্ছে। আর এই কাজগুলো যারা পারেন, ওনারা যখন আরও বেশি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন, সেই ক্ষেত্রে ওনাদের কাজের দক্ষতাটা বেড়ে যাচ্ছে। এছাড়া ফার্স্ট ইয়ারে সিভি রাইটিংয়ের একটা বিষয় থাকে। ধরেন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ভালো করে সিভি রাইটিংটা আমাকে ক্যাম্পাসে শেখানো হয়নি। এখন আপনি বলতে পারেন সিভি রাইটিং তো নিজে নিজে শেখার বিষয়, বাট সিভি রাইটিংয়ে অনেক খুঁটিনাটি জিনিস থাকে। এখন আমি নির্বাচিত হলে আমি চিন্তা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অ্যালামনাই
রিসোর্স আছেন, ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেউ ভ্যাকসিনকোতে জব করেন, আগিস কোম্পানিতে জব করেন, সিটি গ্রুপে জব করেন, বাংলাদেশের একেবারে টপ পজিশনে আছে, গ্রামীণ ফোনে আছে, এয়ারটেলে আছে। উনি এসে যখন আমাকে বলবে যে স্বাধীন, তুমি গ্রামীণ ফোনের এই পোস্টে জব পেতে হলে তোমার সিভিটা এইভাবে লিখতে হবে, তোমার এই স্কিলগুলো দরকার, তোমার এই অ্যাচিভমেন্টগুলো লাগবে, তোমার এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাগবে, তোমার ডিপার্টমেন্টের সাথে অ্যালাইন করে তুমি এই সংগঠনে যোগ দিতে পারো, তখন আমার কেরিয়ারে এগিয়ে যাওয়াটা সহজ হবে। এবং আমার নেটওয়ার্কিং হচ্ছে, আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই যে বড় বড় কোম্পানিতে আছে তাদের সাথে যখন আমার দেখা সাক্ষাৎ হবে, পরবর্তীতে কিন্তু আমার জব পাওয়ার প্রপেন্সিটিটা বেড়ে যায়, বা উনি চিন্তা করবে যে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আছে, ও আমার সাথে দেখা করছে, কাজ করতে আগ্রহী, ওকে সুযোগটা বেশি করে দেওয়া উচিত। কারণ নেটওয়ার্কিং এখনের যুগে বলা হয় যে নেটওয়ার্কিংটা একটা সোশ্যাল কারেন্সি, আর নেটওয়ার্কিংটা হচ্ছে আপনার নেট ওর্থ, আপনি কত দূরে যাবেন এটা আপনার নেটওয়ার্কিংয়ের উপর নির্ভর করে। আমরা এই সেক্টরটাতে জোর দিচ্ছি। সো এরকম আরও নানাবিধ পরিকল্পনা আছে, এক ভিডিওতে আসলে চাইলেও এত কিছু বলা সম্ভব না। বাট আমার কথা হচ্ছে, আপনি আমাকে ভোট দিবেন, আমি এটা কখনো বলি না, আপনি যোগ্য লোককে ভোট দেন। ওই পদে যে আপনার হয়ে কথা বলতে পারবে, প্রশাসনের সাথে দর কষাকষি করে প্রশাসনের মেকানিজমে শিক্ষার্থীদের অংশীদারিত্ব স্টাবলিশ করতে পারবে, এবং রাজপথে দাঁড়িয়ে কথা বলতে ও অকপটে কখনো ভয় পাবে না, মানে অকপটে কথা বলবে। ওর মূল এজেন্ডা থাকবে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কথা বলা, এবং এই জিনিসগুলো যে করতে পারে, সেটা আমি না হয়ে যদি আমার চাইতে বেটার কেউ আছে, আমি তাকে ভোট দিব। কারণ এখানে আমি নির্বাচন করে ব্যক্তিগতভাবে লাভবান হতে আসিনি, আমি এসেছি শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বর জায়গায় বা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি উন্নত করার জায়গায় যেন আমরা অবদান রাখতে পারি। সেই ক্ষেত্রে আমার চেয়ে যোগ্য যে ভোট আমরা তাকে দিব। কারণ আমার একটা ভোট, সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে বা উন্নয়নে সহায়তা করবে এমন না। এই নেতা দেখা যাচ্ছে কিছুদিন পরে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে, সেই ক্ষেত্রে ওনাকে যদি আমরা সিলেক্ট করতে ব্যর্থ হই, বাংলাদেশকে এগিয়ে নিতে ব্যর্থ হবো আমরা। ধন্যবাদ সবাই।